नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব ৬। স্থান কলিকাতা বাগবাজার। কাল মার্চ 1897। আজ 10 দিন হইল শিষ্য স্বামীজীর নিকটে ঋগ্বেদের সায়ন ভাষ্য পাঠ করিতেছে। স্বামীজী বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। ম্যাক্সমূলারের মুদ্রিত বহু সংখ্যায় সম্পূর্ণ ঋগ্বেদ গ্রন্থখানি কোনো বড়লোকের বাড়ি হইতে আনা হইয়াছে। নূতন গ্রন্থ, তাহাতে আবার বৈদিক ভাষা, শিষ্যের পড়িতে পড়িতে অনেক স্থলে বাঁধিয়া যাইতেছে। তাহা দেখিয়া স্বামীজি সস্নেহে তাহাকে কখনো কখনো বাঙাল বলিয়া ঠাট্টা করিতেছেন এবং ওই স্থলগুলির উচ্চারণ ও পাঠ বলিয়া দিতেছেন। বেদের অনাদিত্য প্রমাণ করিতে সায়ন যে অদ্ভুত যুক্তিকৌশল প্রদর্শন করিয়াছেন, স্বামীজি তাহার ব্যাখ্যা করিতে করিতে কখনো ভাষ্যকারের ভূয়সী প্রশংসা করিতেছেন, আবার কখনো বা প্রমাণ প্রয়োগে ওই পদের গূঢ়ার্থ সম্বন্ধে স্বয়ং ভিন্ন মত প্রকাশ করিয়া সায়নের প্রতি কটাক্ষ করিতেছেন। ওইরূপে কিছুক্ষণ পাঠ চলিবার পরে স্বামীজি ম্যাক্সমূলারের প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিতে লাগিলেন, মনে হলো কি জানিস, সায়নই নিজের ভাষ্য নিজে উদ্ধার করতে ম্যাক্সমূলার রূপে পুনরায় জন্মেছেন। আমার অনেক দিন হতেই ওই ধারণা। ম্যাক্সমূলারকে দেখে সে ধারণা আরও যেন বদ্ধমূল হয়ে গেছে। এমন অধ্যবসায়ী, এমন বেদ বেদান্ত সিদ্ধ পণ্ডিত এদেশে দেখা যায় না। তার উপর আবার ঠাকুরের প্রতি কি অগাধ ভক্তি! তাকে অবতার বলে বিশ্বাস করে রে। বাড়িতে অতিথি হয়েছিলাম, কি যত্নটাই করেছিল। বুড়ো বুড়িকে দেখে মনে হতো যেন বশিষ্ঠ অরুন্ধতির মতো দুটিতে সংসার করছে। আমায় বিদায় দেওয়ার কালে বুড়োর চোখে জল পড়ছিল। শিষ্য: আচ্ছা মহাশয়, সায়নী যদি ম্যাক্সমূলার হইয়া থাকেন তো পুণ্যভূমি ভারতে না জন্মিয়া ম্লেচ্ছ হইয়া জন্মিলেন কেন? স্বামীজি: অজ্ঞান থেকেই মানুষ আমি আর্য, উনি ম্লেচ্ছ ইত্যাদি অনুভব ও বিভাগ করে, কিন্তু যিনি বেদের ভাষ্যকার, জ্ঞানের জ্বলন্ত মূর্তি, তাঁর পক্ষে আবার বর্ণাশ্রম জাতি বিভাগ কি? তাঁর কাছে ওসব একেবারে অর্থশূন্য। জীবের উপকারের জন্য তিনি যথা ইচ্ছা জন্মাতে পারেন। বিশেষত যে দেশে বিদ্যা ও অর্থ দুই আছে, সেখানে না জন্মালে এই প্রকাণ্ড গ্রন্থ ছাপাবার খরচই বা কোথায় পেতেন? শুনিসনি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঋগ্বেদ ছাপাতে 9 লক্ষ টাকা নগদ দিয়েছিল, তাতেও কুলোয়নি। এদেশে শত শত বৈদিক পণ্ডিতকে মাসোহারা দিয়ে এ কাজে নিযুক্ত করা হয়েছিল। বিদ্যা ও জ্ঞানের জন্য এইরূপ বিপুল অর্থব্যয়, এইরূপ প্রবল জ্ঞান তৃষ্ণা এদেশে এই যুগে কেউ কি কখনো দেখেছে? ম্যাক্সমূলার নিজেই ভূমিকায় লিখেছেন যে তিনি 25 বৎসর কাল কেবল ম্যানুস্ক্রিপ্ট লিখেছেন, তারপর ছাপাতে 20 বৎসর লেগেছে। 45 বৎসর একখানা বই নিয়ে এইরূপ লেগে পড়ে থাকা সামান্য মানুষের কাজ নয়। এতেই বোঝ, সাধে কি আর বলি তিনি সায়ন। ম্যাক্সমূলার সম্বন্ধে ঐরূপ কথাবার্তা চলিবার পর আবার গ্রন্থপাঠ চলিতে লাগিল। এইবার বেদকে অবলম্বন করিয়াই সৃষ্টির বিকাশ হইয়াছে। সায়নের এই মত স্বামীজি সর্বথা সমর্থন করিয়া বলিলেন, বেদ মানে অনাদি সত্যের সমষ্টি। বেদ পারগ ঋষিগণ ওই সকল সত্য প্রত্যক্ষ করেছিলেন। অতীন্দ্রিয়দর্শী ভিন্ন আমাদের মতো সাধারণ লোকের দৃষ্টিতে সে সকল প্রত্যক্ষ হয় না। তাই বেদে ঋষি শব্দের অর্থ মন্ত্রার্থ দ্রষ্টা। পৈতাগলায় ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণাদি জাতি বিভাগ পরে হয়েছিল। বেদ শব্দাত্মক, অর্থাৎ ভাবাত্মক বা অনন্ত ভাবরাশির সমষ্টি মাত্র। শব্দ পদের বৈদিক প্রাচীন অর্থ হচ্ছে সূক্ষ্ম ভাব, যা পরে স্থূলাকার গ্রহণ করে নিজেকে প্রকাশিত করে।
সুতরাং যখন প্রলয় হয় তখন ভাবী সৃষ্টির সূক্ষ্ম বীজসমূহ বেদেই সস্ফুটিত থাকে। তাই পুরাণে প্রথমে মীনাবতারে বেদের উদ্ধার দৃষ্ট হয়। প্রথমাবতারেই বেদের উদ্ধার সাধন হলো। তারপর সেই বেদ থেকে ক্রমে সৃষ্টির বিকাশ হতে লাগলো। অর্থাৎ বেদ নিহিত শব্দাবলম্বনে বিশ্বের সকল স্থূল পদার্থ একে একে তৈরি হতে লাগলো। কারণ সকল স্থূল পদার্থেরই সূক্ষ্ম রূপ হচ্ছে শব্দ বা ভাব। পূর্ব কল্পেও এই রূপে সৃষ্টি হয়েছিল। এ কথা বৈদিক সন্ধ্যার মন্ত্রেই আছে। সূর্যচন্দ্রমসৌ ধাতা যথা পূর্বং কল্পয়ত দিবঞ্চ পৃথিবীং চান্তরিক্ষমথো স্বা। বুঝলি? শিষ্য: কিন্তু মহাশয়, কোনো জিনিস না থাকিলে কাহার উদ্দেশ্যে শব্দ প্রযুক্ত হইবে? আর পদার্থের নাম সকলই বা কি করিয়া তৈরি হইবে? স্বামীজি: আপাতত তাই মনে হয় বটে, কিন্তু বোঝ, এই ঘটটা ভেঙে গেলে ঘটত্বের নাশ হয় কি? না, কেননা ঘটটা হচ্ছে স্থূল, কিন্তু ঘটত্বটা হচ্ছে ঘটের সূক্ষ্ম বা শব্দাবস্থা। ওইরূপে সকল পদার্থের শব্দাবস্থাটি হচ্ছে ওই সকল জিনিসের সূক্ষ্মাবস্থা। আর আমরা দেখি, শুনি, ধরি, ছুঁই যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ওইরূপ সূক্ষ্ম বা শব্দাবস্থায় অবস্থিত পদার্থ সকলের স্থূল বিকাশ। যেমন কার্য আর তার কারণ। জগৎ ধ্বংস হয়ে গেলেও জগৎবোধাত্মক শব্দ বা স্থূল পদার্থ সকলের সূক্ষ্ম স্বরূপসমূহ ব্রহ্মে কারণরূপে থাকে। জগৎ বিকাশের প্রাক্কালে প্রথমেই সূক্ষ্ম স্বরূপসমূহের সমষ্টিভূত ওই পদার্থ উদ্বেলিত হয়ে ওঠে এবং তারই প্রকৃত স্বরূপ শব্দ গর্ভাত্মক অনাদি নাদ ওঙ্কার থেকে আপনা আপনি উঠতে থাকে। ক্রমে ওই সমষ্টি হতে এক একটি বিশেষ বিশেষ পদার্থের প্রথমে সূক্ষ্ম প্রতিকৃতি বা শাব্দিক রূপ ও পরে স্থূল রূপ প্রকাশ পায়। ওই শব্দই ব্রহ্ম, শব্দই বেদ, ইহাই সায়নের অভিপ্রায়। বুঝলি? শিষ্য: মহাশয়, ভালো বুঝিতে পারিতেছি না। স্বামীজি: জগতে যত ঘট আছে সবগুলো নষ্ট হলেও ঘট শব্দ থাকতে যে পারে তা তো বুঝেছিস। তবে জগৎ ধ্বংস হলেও বা যেসব জিনিসগুলোকে নিয়ে জগৎ, সেগুলো সব ভেঙে চুরে গেলেও তত্ত্ববোধাত্মক শব্দগুলি কেন না থাকতে পারবে? আর তা থেকে পুনঃসৃষ্টি কেনই বা না হতে পারবে? শিষ্য: কিন্তু মহাশয়, ঘট ঘট বলিয়া চিৎকার করিলেই তো ঘট তৈরি হয় না। স্বামীজি: তুই আমি ওই রূপে চিৎকার করলে হয় না, কিন্তু সিদ্ধ সংকল্প ব্রহ্মে ঘটস্মৃতি হবামাত্র ঘট প্রকাশ হয়। সামান্য সাধকের ইচ্ছাতেই যখন নানা অঘটন ঘটন হতে পারে, তখন সিদ্ধ সংকল্প ব্রহ্মের কথা। সৃষ্টির প্রাক্কালে ব্রহ্ম প্রথম শব্দাত্মক হন, পরে ওঙ্কারাত্মক বা নাদাত্মক হয়ে যান। তারপর পূর্ব কল্পের নানা বিশেষ বিশেষ শব্দ, যথা ভূ, ভুবঃ, স্বঃ বা গো, মানব, ঘট, পট ইত্যাদি ওই ওঙ্কার থেকে বেরুতে থাকে। সিদ্ধ সংকল্প ব্রহ্মে ওই শব্দ ক্রমে এক একটা হবামাত্র ওই জিনিসগুলো অমনি তখনই বেরিয়ে ক্রমে বিচিত্র জগতের বিকাশ হয়ে পড়ে। এবার বুঝলি শব্দ কিরূপে সৃষ্টির মূল? শিষ্য: হ্যাঁ, এক প্রকার বুঝিলাম বটে, কিন্তু ঠিক ধারণা হইতেছে না। স্বামীজি: ধারণা হওয়া, প্রত্যক্ষ অনুভব করাটা কি সোজা রে বাপ? মন যখন ব্রহ্মাবগাহী হতে থাকে, তখন একটার পর একটা করে এইসব অবস্থার ভেতর দিয়ে গিয়ে শেষে নির্বিকল্পে উপস্থিত হয়। সমাধি মুখে প্রথম বোঝা যায় জগৎটা শব্দময়, তারপর গভীর ওঙ্কার ধ্বনিতে সব মিলিয়ে যায়, তারপর তাও শোনা যায় না, তাও আছে কি নেই এরূপ বোধ হয়।
ওইটাই হচ্ছে অনাদি নাদ। তারপর প্রত্যক্ষ ব্রহ্মে মন মিলিয়ে যায়। বাস, সব চুপ। স্বামীজির কথায় শিষ্যের পরিষ্কার বোধ হইতে লাগিল স্বামীজি ওই সকল অবস্থার ভিতর দিয়া অনেকবার স্বয়ং সমাধিভূমিতে গমনাগমন করিয়াছেন, নতুবা এমন বিশদভাবে এ সকল কথা কিরূপে বুঝাইয়া বলিতেছেন। শিষ্য অবাক হইয়া শুনিতে ও ভাবিতে লাগিল, নিজের দেখাশোনা জিনিস না হইলে কখনো কেহ এরূপে বলিতে বা বুঝাইতে পারে না। স্বামীজি বলিতে লাগিলেন, অবতারকল্প মহাপুরুষেরা সমাধি ভঙ্গের পর আবার যখন আমার রাজত্বে নেমে আসেন, তখন প্রথমেই অব্যক্ত নাদের অনুভব করেন। ক্রমে নাদ সুস্পষ্ট হয়ে ওঙ্কার অনুভব করেন। ওঙ্কার থেকে পরে শব্দময় জগতের প্রতীতি করেন। তারপর সর্বশেষে স্থূল ভূত জগতের প্রত্যক্ষ করেন। সামান্য সাধকেরা কিন্তু অনেক কষ্টে কোনরূপে নাদের পারে গিয়ে ব্রহ্মের সাক্ষাৎ উপলব্ধি করতে পারলে পুনরায় স্থূল জগতের প্রত্যক্ষ হয় যে নিম্নভূমিতে, সেখানে আর নামতে পারে না, ব্রহ্মেই মিলিয়ে যায়। ক্ষীরে নিরবত। এই সকল কথা হইতেছে এমন সময় মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সেখানে উপস্থিত হইলেন। স্বামীজি তাহাকে অভিবাদন ও কুশল প্রশ্নাদি করিয়া পুনরায় শিষ্যকে পাঠ দিতে লাগিলেন। গিরিশবাবুও তাহা নিবিষ্ট চিত্তে শুনিতে লাগিলেন এবং স্বামীজির ঐরূপে অপূর্ব বিশদভাবে বেদব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া বসিয়া রহিলেন। পূর্ব বিষয়ের অনুসরণ করিয়া স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন, বৈদিক ও লৌকিক ভেদে শব্দ আবার দ্বিধা বিভক্ত। শব্দশক্তি বিকাশিকায় এ বিষয়ের বিচার দেখেছি। বিচারগুলি খুব চিন্তার পরিচায়ক বটে, কিন্তু টার্মিনোলজির চোটে মাথা গুলিয়ে ওঠে। এইবার গিরিশবাবুর দিকে চাহিয়া স্বামীজি বলিলেন, কি জিসি, এইসব তো কিছু পড়লে না, কেবল কেষ্টবিষ্টু নিয়েই দিন কাটালে। গিরিশবাবু, কি আর পড়ব ভাই, অত অবসরও নেই, বুদ্ধিও নেই যে ওতে সেঁধুব। তবে ঠাকুরের কৃপায় ওসব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারব। তোমাদের দিয়ে তাঁর ঢের কাজ করাবেন বলে ওসব পড়িয়ে নিয়েছেন, আমার ওসব দরকার নেই। এই কথা বলিয়া গিরিশবাবু সেই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থখানিকে পুনঃ পুনঃ প্রণাম করিতে ও বলিতে লাগিলেন, জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। স্বামীজি অন্যমনা হইয়া কি ভাবিতেছিলেন, ইতোমধ্যে গিরিশবাবু বলিয়া উঠিলেন, হা হে নরেন, একটা কথা বলি। বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, ভ্রূণ হত্যা, মহাপাতকাদি চোখের সামনে দিনরাত ঘুরছে, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50খানি পাতা পড়ত, সে আজ 3 দিন হাঁড়ি চাপায়নি। ওই অমুকের বাড়ির কুলস্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে। ওই অমুকের বাড়ি ভ্রূণ হত্যা হয়েছে। অমুক জোচ্চুরি করে বিধবার সর্বস্ব হরণ করেছে। এই সকল রহিত করবার কোনো উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবু এইরূপে সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর্যুপরি অঙ্কিত করিয়া দেখাইতে আরম্ভ করিলে স্বামীজি নির্বাক হইয়া রহিলেন। জগতের দুঃখ কষ্টের কথা ভাবিতে ভাবিতে স্বামীজির চক্ষে জল আসিল। তিনি তাহার মনের ঐরূপ ভাব আমাদের জানিতে দিবেন না বলিয়াই যেন উঠিয়া বাইরে চলিয়া গেলেন। ইতোমধ্যে গিরিশবাবু শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, দেখলি বাঙাল, কত বড় প্রাণ! তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য মানি। চোখের সামনে দেখলি তো, মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণার হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল। শিষ্য, মহাশয়, আমাদের বেশ বেদ পড়া হইতেছিল, আপনি মায়ার জগতের কি কতগুলো ছাইভস্য কথা তুলিয়া স্বামীজির মন খারাপ করিয়া দিলেন। গিরিশবাবু, জগতে এই দুঃখ কষ্ট
আর উনি সেদিকে একবার না চেয়ে চুপ করে বসে কেবল বেদ পড়ছেন? রেখে দে তোর বেদ বেদান্ত। শিষ্য: আপনি কেবল হৃদয়ের ভাষা শুনিতেই ভালোবাসেন, নিজে হৃদয়বান কিনা? কিন্তু এইসব শাস্ত্র যাহার আলোচনায় জগৎ ভুল হইয়া যায়, তাহাতে আপনার আদর দেখতে পাই না। নতুবা এমন করিয়া আজ রসভঙ্গ করিতেন না। গিরিশবাবু: বলি, জ্ঞান আর প্রেমের পৃথকত্বটা কোথায় আমায় বুঝিয়ে দে দেখি। এই দেখ না, তোর গুরু স্বামীজি যেমন পণ্ডিত তেমনি প্রেমিক। তোর বেদও বলছে না সৎ, চিত, আনন্দ তিনটে একই জিনিস? এই দেখ না, স্বামীজি অত পাণ্ডিত্য প্রকাশ করছিলেন, কিন্তু যাই জগতের দুঃখের কথা শোনা ও মনে পড়া, অমনি জীবের দুঃখে কাঁদতে লাগলেন। জ্ঞান আর প্রেমে যদি বেদ বেদান্ত বিভিন্নতা প্রমাণ করে থাকেন, তো অমন বেদ বেদান্ত আমার মাথায় থাকুন। শিষ্য নির্বাক হইয়া ভাবিতে লাগিল, সত্যই তো, গিরিশবাবুর সিদ্ধান্তগুলি বেদের অবিরোধী। ইতিমধ্যে স্বামীজি আবার ফিরিয়া আসিলেন এবং শিষ্যকে সম্বোধন করিয়া বলিলেন, কিরে, তোদের কি কথা হচ্ছিল? শিষ্য: এইসব বেদের কথাই হইতেছিল। ইনি এ সকল গ্রন্থ পড়েন নাই, কিন্তু সিদ্ধান্তগুলি বেশ ঠিক ঠিক ধরিতে পারিয়াছেন। বড়ই আশ্চর্যের বিষয়। স্বামীজি: গুরুভক্তি থাকলে সব সিদ্ধান্ত প্রত্যক্ষ হয়, পড়বার শুনবার দরকার হয় না। তবে এরূপ ভক্তি ও বিশ্বাস জগতে দুর্লভ। ওর মতো যাদের ভক্তি বিশ্বাস, তাদের শাস্ত্র পড়বার দরকার নেই। কিন্তু ওকে ইমিটেট করতে গেলে অন্যের সর্বনাশ উপস্থিত হবে। ওর কথা শুনে যাবি, কিন্তু কখনো ওর দেখা দেখি কাজ করতে যাবি না। শিষ্য: আজ্ঞে হাঁ। স্বামীজি: আজ্ঞে হাঁ নয়, যা বলি সেসব কথাগুলি বুঝে নিবি। মূর্খের মতো সব কথায় কেবল সায় দিয়ে যাবি না। আমি বললেও বিশ্বাস করবি নি, বুঝে তবে নিবি। আমাকে ঠাকুর তার কথা সব বুঝে নিতে সর্বদা বলতেন। সৎ যুক্তি, তর্ক, শাস্ত্রে যা বলেছে এইসব নিয়ে পথে চলবি। বিচার করতে করতে বুদ্ধি পরিষ্কার হয়ে যাবে, তবে তাইতে ব্রহ্ম রিফ্লেক্টেড হবেন, বুঝলি? শিষ্য: হ্যাঁ, কিন্তু নানা লোকের নানা কথায় মাথা ঠিক থাকে না। এই একজন গিরিশবাবু বলিলেন কি হবে ওসব পড়ে, আবার এই আপনি বলিতেছেন বিচার করিতে। এখন করি কি? স্বামীজি: আমাদের উভয়ের কথাই সত্যি, তবে দুই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমাদের দুজনের কথাগুলি বলা হচ্ছে এই পর্যন্ত। একটা অবস্থা আছে যেখানে যুক্তি তর্ক সব চুপ হয়ে যায়, মূকাস্বাদনবৎ। আর একটা অবস্থা আছে যাতে বেদাদি শাস্ত্রগ্রন্থের আলোচনা পঠন পাঠন করতে করতে সত্যবস্তু প্রত্যক্ষ হয়। তোকে এসব পড়ে শুনে যেতে হবে, তবে তোর সত্য প্রত্যক্ষ হবে, বুঝলি? নির্বোধ শিষ্য স্বামীজির ঐরূপ আদেশ লাভে গিরিশবাবুর হার হইল মনে করিয়া গিরিশবাবুর দিকে চাহিয়া বলিতে লাগিল, মহাশয়, শুনিলেন তো, স্বামীজি আমায় বেদ বেদান্ত পড়িতে ও বিচার করিতেই বলিলেন। গিরিশবাবু: তা তুই করে যা, স্বামীজির আশীর্বাদে তোর তাই করেই সব ঠিক হবে। স্বামী সদানন্দ এই সময় সেখানে আসিয়া উপস্থিত হইলেন। স্বামীজি তাহাকে দেখিয়াই বলিলেন, ওরে, এই জিসির মুখে দেশের দুর্দশার কথা শুনে প্রাণটা আঁকুপাকু করছে। দেশের জন্য কিছু করতে পারিস? সদানন্দ: মহারাজ, জো হুকুম, বান্দা তৈয়ার হ্যায়। স্বামীজি: প্রথমে ছোটোখাটো স্কেলে একটা রিলিফ সেন্টার খোল দেখি, যাতে গরিব দুঃখীরা সব সাহায্য পাবে, রোগীদের সেবা করা হবে। যাদের কেউ দেখবার নাই এমন অসহায় লোকদের জাতি বর্ণ নির্বিশেষে সেবা করা হবে, বুঝলি? সদানন্দ: জো হুকুম মহারাজ। স্বামীজি: জীব সেবার চেয়ে আর ধর্ম নেই। সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায়, মুক্তি কর ফলায়াতে। এইবার গিরিশবাবুকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন, দেখো গিরিশবাবু, মনে হয় এই জগতের দুঃখ দূর করতে আমায় যদি হাজারো জন্ম নিতে হয়,
তাও নেব। তাতে যদি কারো এতটুকু দুঃখ দূর হয় তো তা করব। মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে, সকলকে সঙ্গে নিয়ে ওই পথে যেতে হবে। কেন বলো দেখি এমন ভাব ওঠে? গিরিশবাবু: তা না হলে আর তিনি তোমায় সকলের চেয়ে বড় আধার বলতেন? এই বলিয়া গিরিশবাবু কার্যান্তরে যাইবেন বলিয়া বিদায় লইলেন। ওম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম্বুজ ভাস্করম নমামি যোগকর্তারম আর্তনাথং বীরেশ্বরম।